মেজর এটা জলিলকে আপনারা আমার মেজর জলিলকে গ্রেপ্তার করেছিলেন কেন আপনারা স্যার? কে? মেজর জলিলকে কেন গ্রেপ্তার করতে হলো? ও সে আমাদের একজন সহজ মানে সমমনা সেনা মেম্বার ছিলেন। ওনাকে বন্দি করছিলেন, মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকারের মুজিব সরকার। তার বিরুদ্ধে হি ওয়াজ দি ম্যান হু স্পোক আউট যে আমি একটা জিনিস বনগা দিয়ে কোনো ট্রেন যেতে দেব না। সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরে বসে মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে বাধ্য। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে তবে কিছু জানতাম। স্বপন টপন এরা ছিল, সব ক্র্যাক পার্সন সবাই কিনা। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপুধর কলকাতাতে ভিজিট করছিল। ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারের পীঠস্থান। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আর অনেকে উপস্থিত ছিল। মাহবুব ছিল, তৌফিক রায় চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই যে সচিবালয়ে যারা থাকে বড় বড়। সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে নব্য স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা, বিভিন্ন অঙ্গনে কি করতে হবে না হবে এই সমস্ত আলাপগুলো হচ্ছিল ওভার দি কাপ অফ টি। আর ডিপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে। একসময় আমরা যখন কথাবার্তাতে লিপ্ত, ডিপি ধর আমাদের কাছে আসলেন। আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশে ইকোনমি কিরকম হবে, ইকোনমি পলিসি কি হবে, কৃষি ক্ষেত্রে কি হবে, চিকিৎসা ক্ষেত্রে কি হবে, এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল্ড করা হবে। তখন ডিপি ধর আমাদেরকে, আমরা নোটিসও করে নিই যে সে এসে দাঁড়িয়েছে, সে আমাদের কিছু করে, বয় gentlemen, listen to me. You don't have to bother about all this. You will just go back to independent Bangladesh and rest of the thing will be taken care of by us. এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে জহির রহমান, যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকীর্তি, মানে সকল মুক্তিযুদ্ধের উপরে, মানে আওয়ামী লীগের অপকীর্তি এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার খেলা চলছে, এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন। অতএব তাকে ডাইকে নিয়ে গিয়া মারা ওই মিরপুরে, এটার সাথে একটা সাদৃশ্য তো খুঁজে পাওয়াই যায়, যদিও এটা প্রমাণিত নয়। যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গিয়েছে, নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা। 30 লক্ষ তো নয়, শোনো, এই 30 লক্ষ কথাটা জন্ম নিল কেমনে, সেটার ইতিহাস বোধ হয় আবার বই মেঝে লেখাতে। আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার ছোটদের বলছি, মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবে, লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার। তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই, বিবিসির বাংলা বিভাগের হেড, আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাইল করিম, ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন, ওনার সাথে আমার জানাশোনা আছে। এই দুজন মুজিবুর রহমানের কাছে যায়, ক্ল্যারিজ হোটেলে নিয়ে তারা সবাই বিরতি, মানে যত ঘন্টা রেস্ট। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা, এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে দেবে,
সিরাজ ভাইয়ের সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে, যখন আমি ছাত্র জীবন ছিলাম। তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ। ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাউল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাদের কোথাও নিয়ে মাইরে ফেলানোর বন্দোবস্ত করা হয়েছে। তখন সিরাজ ভাই ওনাকে বললেন, স্যার মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না, এটা আপনার সিদ্ধান্ত। তখন বলে যে ক্ষয়ক্ষতির, তখন তো ইন্টারভিউ নিব, তো ক্ষয়ক্ষতি কত? যে সবকিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ। এখন 3 লক্ষরে তারপরে সিরাজ ভাই যে পরে আমাকে বলছেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলবে। আমরা বলছি যে উনি বাংলাতে কথা বলবেন। ডেভিড ফ্রস্ট পরে তর্জমা করে নেবে। যখন ইন্টারভিউ নিতে ছিল তখন ডেভিড ফ্রস্ট asked this question, what do you think is the losses of life in this so-called freedom during this freedom struggle? মুজিব বললো 3 মিলিয়ন। 3 লক্ষরে বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিবরা তো আর কাট করতে পারে না, হি ইজ টকিং টু দি ডেভিড ফ্রস্ট একলা, যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম। After the interview was over, Mujib went to retire into his bedroom. Shiraz Bhai came and Rezaul Karim came. They saw David Frost to handkerchief বাইর করে তার চোখ মুছতেছে, পানি পড়তেছে তো চোখ মুছতেছে। তোরা মনে করলেন যে মুজিব বোধহয় এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস্ট আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু দ্বারা বন্ধ করতে পারছে। তখন তারা বলল, ডেভিড, why you are so emotional? We have hardly seen you so much emotional and never saw eyes rolling down your water rolling down your eyes. ব্যাপার কি? তখন ডেভিড ফ্রস্ট বলল, মুজিবের ইন্টারভিউতে আমি কানতাছি না, the way he was rogering my mother tongue, আমি ওইটার জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে। মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃত ভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল। এখানে আজকের মতো থাক। 2 মিনিট সময় নেব। 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন। ভাই, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ওই তুমি যদি দীপু ধরার কথা, স্যার এটা কারা করেছে স্যার? দীপু ধরার কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে, আর শ্রোতারা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নাই। তো এটা কার ক্ষেত্রে? পাকিস্তানের ওদের বাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে? না, তাদেরকে এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা গড়বে ইন্ডিয়ান স্টাইল, মানে ইচ্ছা মতো। এই ব্যাপার। আর আর স্যার সব শেষ কোশ্চেন হচ্ছে, সিরাজ শিকদারকে স্যার কেন মারা হলো, এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেবো স্যার। দেখা, সিরাজ শিকদার was a genuinely patriotic revolutionary. তার জন্য তাকে জীবন দিতে হয়েছে এবং তাকে ধরছে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট যে ছিল E.A. চৌধুরী, অ্যাডিশনাল আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ। E.A. চৌধুরী তার শালাকে পেনিট্রেট করছিল, ওর মাধ্যমে ধরা হয়েছে। এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিচ্ছিলাম সিরাজের কাছে, বাট
It was, I think, too late, but whatever it is, he got caught in Chittagong. স্যার মাঝখানে একটু বোধহয় অসুস্থ যাচ্ছে আপনার শরীর। এর আগে 2-3 বছর আগেও আপনার মাসেল টাসেল একদম সিক্স প্যাক ট্যাক ছিল। শরীর কেমন স্যার? আপনাকে জিজ্ঞেস করা হয় নাই। আলহামদুলিল্লাহ। দেখো, তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার দেখতেছো, সবাই দেখতেছো। নিম্মি ভাবি কেমন আছে? আমাদের সবার প্রিয় ভাবি। না, উনি বেঁচে নাই, উনাকে আল্লাহ নিয়ে গেছে। ও, উনি নাই না? আচ্ছা। ও হ্যাঁ। এবং উনি মারা গেলেন কত বছর? প্রায় 1905 সালে মারা গেছে। 2005? হ্যাঁ, কারণ she was not allowed to take any treatment. She was under house arrest. 1996 মধ্যখানে খালেদা জিয়া ক্ষমতা এসেও তার পাসপোর্টটা দেয় নাই। Yes. Then when she was free, he fought legal battle and got her passport. কোনো ইয়া করে না, তোষামত করে না। যদিও কামাল সিদ্দিকী wanted to do that, যে ম্যাডামের সাথে একবার দেখা, অন্যদিন আমি ম্যাডামের সাথে দেখা করবো না। যাই হোক, legally he got it back, she got it back. তখন it was the 4th stage of cancer. তো যখন তোমার 4th stage এ ক্যান্সার চলে যায়, তখন সেই যুগে কোন কিছু আমি অনেক জ্ঞান নিয়ে গেছি, আমি কি করতে পারি। ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে। হ্যাঁ, শেষ কথা, প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরো দৃঢ় হয়েছে, তুমি ভবিষ্যতে আরো অনেক বড় কাজ দেশের জন্য করতে পারবে সাংবাদিক হিসাবে। আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য, যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপ্লবকে এগিয়ে নেওয়ার স্বার্থে, তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন, তাহলে আমরা পিছু পা হব না। আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্য যা করার করেছে, নিজেদের জন্য কিছুই করেছে। স্যাক্রিফাইসের কথাটা না হয় বাদই দিলাম। আমি কাউকে, যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি, এবং তারা যোগ্য প্রাপ্যও পেয়েছেন। অতএব আমি তাদের কথাও বলতে চাই না। আমাদের কোনো রকম তার প্রতি কোনো প্রতিহিংসা মানে মনোভাব নেই। যার মতো কাজ করেছেন, আল্লাহ তার বিচার করবেন, এবং বিচার হয়ে গেছে, কিছু বিচার বাকি হয়ে গেছে, তা আল্লাহ করবেন। এবং আমরা যা কিছু করেছি সেটাও আল্লাহরই হুকুমে হয়েছে। এরকম মেজর দায়ী হয়তো অন্য কেউ হতে পারছে। এটি আমার শেষ কথা। আমি তোমার মাধ্যমে তোমার যারা আমার এই কথা শুনছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।